সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। আধুনিক যুদ্ধের ইতিহাসে একটি বিষয় বারবার প্রমাণিত হয়েছে, যুদ্ধের ফলাফল কেবল অস্ত্র, প্রযুক্তি কিংবা সামরিক শক্তি নির্ধারণ করে না, বরং অনেক সময় যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে একটি রাষ্ট্রের আদর্শিক ভিত্তি, তার ডকট্রিন এবং সেই ডকট্রিনের প্রতি জনগণ এবং নেতৃত্বের অটল বিশ্বাস। এই বাস্তবতা বোঝার জন্য ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে শুধু সামরিক বা কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখলে হবে না, বরং দেখতে হবে প্রতিরোধ, সাদাত এবং নেতৃত্বের সেই রাজনৈতিক দর্শনের আলোকে, যা 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরানের রাষ্ট্রীয় পরিচয়ের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে। ইমাম আলী খামেনির রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে আলোচনা করতে গিয়ে একটি বিষয় স্পষ্টভাবে সামনে আসে। তিনি কৌশলগত ট্যাকটিক্সের চেয়ে ডকট্রিন বা আদর্শিক ভিত্তিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ ট্যাকটিক্স সময়ের সঙ্গে বদলায়, অস্ত্র বদলায়, যুদ্ধক্ষেত্র বদলায়, কিন্তু ডকট্রিন একটি জাতির লড়াইয়ের চরিত্র নির্ধারণ করে। যে রাষ্ট্রের ডকট্রিন শক্তিশালী, সেই রাষ্ট্র সাময়িক পরাজয় মেনে নিতে পারে, কিন্তু অস্তিত্বের লড়াই থেকে সরে আসে না। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই প্রেক্ষাপটে ইমাম খামেনির জীবনের শেষ অধ্যায়কে অনেকে কেবল একটি সামরিক ঘটনার পরিণতি হিসেবে দেখলেও অন্য একটি দৃষ্টিভঙ্গি বলছে এটি ছিল এমন এক রাজনৈতিক এবং আদর্শিক বার্তা যার উদ্দেশ্য ছিল প্রতিরোধের ধারাকে আরও গভীর করা। বিপ্লবী রাষ্ট্র ব্যবস্থায় সর্বোচ্চ নেতা যখন নিজেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেন না, বরং একই ঝুঁকির মধ্যে অবস্থান করেন, তখন তিনি সৈনিকদের কাছে একটি শক্তিশালী মানসিক বার্তা পাঠান। সেই বার্তা হলো নেতৃত্ব পালিয়ে যাবে না, নেতৃত্ব আত্মসমর্পণ করবে না, নেতৃত্ব মৃত্যুকে ভয় পায় না। এর ফলে সামনের সারির যোদ্ধাদের মধ্যেও পালিয়ে বাঁচার মানসিকতা দুর্বল হয়ে যায়। একজন সেনাপতি যখন নিজের জীবনকে আদর্শের অংশ হিসেবে উৎসর্গ করেন, তখন তার অধীনস্থ বাহিনীর কাছে যুদ্ধ আর কেবল সামরিক দায়িত্ব থাকে না, তা পরিণত হয় নৈতিক ও অস্তিত্বগত অঙ্গীকারে। শিয়া রাজনৈতিক চিন্তায় এই ধারণার শিকড় নিহিত রয়েছে কারবালার ইতিহাসে। ইমাম হুসাইনের শাহাদাতকে সেখানে কেবল একটি ঐতিহাসিক ঘটনা হিসেবে দেখা হয় না, বরং সত্য ও অন্যায়ের চিরন্তন সংগ্রামের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। এই দর্শনে বিজয় সবসময় সামরিক অর্থে পরিমাপ করা হয় না, বরং নৈতিক অবস্থান অক্ষুণ্ণ রাখা, জুলুমের কাছে আত্মসমর্পণ না করা এবং প্রয়োজন হলে শাহাদাতকে আলিঙ্গন করাও এক ধরনের বিজয়। ফলে একজন নেতা যদি বন্দী না হন, আত্মসমর্পণ না করেন এবং নিজের আদর্শ থেকে বিচ্যুত না হন, তাহলে তার মৃত্যু রাজনৈতিক পরাজয় হিসেবে নয়, বরং আদর্শিক বিজয় হিসেবে ব্যাখ্যা করা সম্ভব হয়। এ কারণেই অনেক বিশ্লেষক মনে করেন ইরানের রাজনৈতিক দর্শনে শাহাদাত একটি কৌশলগত সম্পদে পরিণত হয়েছে। এর মাধ্যমে নেতৃত্ব নিজের অনুপস্থিতিতেও প্রতিরোধকে টিকিয়ে রাখার নৈতিক ভিত্তি তৈরি করে যায়। যখন একজন সর্বোচ্চ নেতা নিজের রক্ত দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপন করেন, তখন তার উত্তরসূরি সামরিক নেতৃত্ব এবং রাজনৈতিক কাঠামোর ওপর এক ধরনের নৈতিক দায় সৃষ্টি হয়। পরবর্তী নেতারা যদি সেই আদর্শ থেকে বিচ্যুত হন, তাহলে তাদের নিজেদের সমর্থক সমাজের কাছেই বৈধতা প্রশ্নবিদ্ধ হতে পারে। একইভাবে সামরিক নেতৃত্বের ক্ষেত্রেও ব্যক্তিগত নিরাপত্তা বা সমঝোতার পথ সংকুচিত হয়ে আসে, কারণ পূর্বসূরিদের আত্মত্যাগ তখন তুলনার মানদণ্ড হয়ে দাঁড়ায়। ইরানি, তাজিক এবং তুর্কমান শিয়া ধর্মতাত্ত্বিক ঐতিহ্যে শহীদের রক্ত কেবল ব্যক্তিগত আত্মত্যাগ নয়, এটি একটি সামাজিক অঙ্গীকারও বহন করে। এর অর্থ দাঁড়ায়, যিনি নিজের জীবন দিয়েছেন, তার আদর্শ, রাষ্ট্র, পতাকা ও সম্মান রক্ষার দায়িত্ব এখন জীবিতদের উপর বর্তায়। এই প্রতীকী দায়বদ্ধতা একটি জাতিকে দীর্ঘমেয়াদী প্রতিরোধের জন্য মানসিকভাবে প্রস্তুত করে। যুদ্ধক্ষেত্রে অস্ত্রের ধরন বদলাতে পারে, ড্রোন, ক্ষেপণাস্ত্র কিংবা সাইবার যুদ্ধ নতুন বাস্তবতা তৈরি করতে পারে, কিন্তু সৈনিকের মানসিকতা, আত্মত্যাগের দর্শন এবং যুদ্ধের নৈতিক ভিত্তি অনেক সময় শতাব্দীর পর শতাব্দী ধরে একই থাকে। এই অর্থে কারবালার বর্ণনা আধুনিক প্রতিরোধ রাজনীতির মধ্যেও নতুন অর্থে পুনরাবৃত্ত হয়।
যে বাহিনীর সেনাপতিরা নিজের জীবন উৎসর্গের দৃষ্টান্ত স্থাপন করেন সেই বাহিনীকে পরাজিত করা সামরিকভাবে অত্যন্ত কঠিন হয়ে ওঠে, কারণ তাদের যুদ্ধ কেবল ভূখণ্ড রক্ষার জন্য নয়, বরং পরিচয়, বিশ্বাস এবং ঐতিহাসিক দায়িত্বের অংশ হয়ে যায়। এমন বাহিনীকে কেবল সামরিক আঘাত দিয়ে নিরস্ত্র করা যায় না, যার প্রতিটি ক্ষয়ক্ষতি তাদের কাছে নতুন প্রতিরোধের প্রেরণায় রূপ নিতে পারে। ইতিহাসে ভিয়েতনাম, আফগানিস্তান, লেবানন সহ বিভিন্ন সংঘাতে এমন মনস্তাত্ত্বিক বাস্তবতার উদাহরণ পাওয়া যায়, যেখানে সামরিক শ্রেষ্ঠত্ব থাকা সত্ত্বেও দীর্ঘমেয়াদী রাজনৈতিক লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়েছে। ইরানের সাম্প্রতিক ঘটনা প্রবাহকে ঘিরে যে বিপুল জনসমাগম, শোক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক উপস্থিতির বর্ণনা উঠে এসেছে, সেটিও এই প্রতীকী রাজনীতির অংশ হিসেবে ব্যাখ্যা করা হচ্ছে। লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণ কেবল একজন নেতার প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা নয়, বরং একটি রাষ্ট্রীয় বয়ানকে জনসমর্থনের মাধ্যমে পুনঃনিশ্চিত করার প্রচেষ্টা হিসেবেও দেখা হয়। সমর্থকদের দৃষ্টিতে এটি ছিল প্রতিরোধের ধারাবাহিকতা রক্ষার অঙ্গীকার, অন্যদিকে সমালোচকদের কাছে এটি ছিল রাষ্ট্রীয় সংগঠনের ফল। বাস্তবে এই দুই ব্যাখ্যাই আন্তর্জাতিক রাজনীতির ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের জন্য একটি গুরুত্বপূর্ণ কৌশলগত প্রশ্ন উত্থাপন করে। যদি কোনো রাষ্ট্রের প্রতিরোধের মূল শক্তি কেবল তার সামরিক অবকাঠামো না হয়ে আদর্শিক সংগঠন হয়, তাহলে কেবল নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত সামরিক অভিযান কাঙ্ক্ষিত রাজনৈতিক ফল নাও দিতে পারে। কারণ একটি শক্তিশালী মতাদর্শ অনেক সময় ব্যক্তিকে ছাড়িয়ে প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানকে ছাড়িয়ে সমাজ এবং সমাজকে ছাড়িয়ে একটি দীর্ঘস্থায়ী রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়। তখন একজন নেতার অনুপস্থিতি সেই মতাদর্শকে দুর্বল করে না, বরং আরও আবেগপূর্ণ করে তুলতে পারে। এই প্রেক্ষাপটে রেজিস্ট্যান্স টু দ্য লাস্ট বুলেট ধারণাটি কেবল একটি সামরিক স্লোগান নয়, এটি এমন একটি মনস্তাত্ত্বিক অবস্থান যেখানে আত্মসমর্পণের চেয়ে প্রতিরোধকে অধিক মর্যাদাপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয়। এই দর্শন অনুসারে যুদ্ধের শেষ সীমা নির্ধারণ করে গোলাবারুদের পরিমাণ নয়, বরং প্রতিরোধের ইচ্ছাশক্তি। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়ে এবং সংঘাতের রাজনৈতিক সমাধান আরও জটিল হয়ে ওঠে। অনেক পর্যবেক্ষকের মতে সংঘাতের প্রথম পর্যায়ে যে সর্বাত্মক সামরিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, পরবর্তী সময়ে বাস্তব পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সেই অবস্থান পুনর্বিবেচনা করতে হয়েছে। যুদ্ধক্ষেত্রের বাস্তবতা, অর্থনৈতিক চাপ, আঞ্চলিক ভারসাম্য এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে কূটনৈতিক প্রচেষ্টা গুরুত্ব পেতে শুরু করে। এ ধরনের পরিবর্তনকে কেউ সামরিক ব্যর্থতার ফল হিসেবে দেখেন, আবার কেউ এটিকে বাস্তববাদী কৌশলগত সমন্বয় হিসেবে ব্যাখ্যা করেন। তবে এটুকু স্পষ্ট যে আদর্শিকভাবে দৃঢ় প্রতিপক্ষের বিরুদ্ধে কেবল সামরিক শক্তি প্রয়োগের সীমাবদ্ধতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের নেতৃত্বের প্রতি বিভিন্ন মুসলিম দেশের প্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিও অনেকেই একটি বৃহত্তর প্রতীকী বার্তা হিসেবে ব্যাখ্যা করেছেন। সমর্থকদের দৃষ্টিতে এটি ছিল একটি প্রতিরোধমুখী রাজনৈতিক ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন। যদিও বিভিন্ন রাষ্ট্রের অংশগ্রহণের পেছনে নিজস্ব কূটনৈতিক ও আঞ্চলিক স্বার্থ কাজ করতে পারে। আন্তর্জাতিক সম্পর্কের বাস্তবতায় কোনো রাষ্ট্রের আনুষ্ঠানিক উপস্থিতি সবসময় আদর্শিক সমর্থনের সামর্থক নয়, বরং তা বহুমাত্রিক কৌশলগত হিসেব নিকেশের অংশ হতে পারে। সব মিলিয়ে ইরানের ঘটনা প্রবাহ একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আধুনিক বিশ্বে রাষ্ট্রের প্রকৃত শক্তি কোথায়? কেবল অর্থনীতি, প্রযুক্তি ও সামরিক সক্ষমতায়, নাকি এমন এক আদর্শিক কাঠামোয় যা মানুষকে দীর্ঘমেয়াদী প্রতিরোধে উদ্বুদ্ধ করতে পারে? ইতিহাসের বহু সংঘাত দেখিয়েছে ডক্ট্রিন ছাড়া অস্ত্র দীর্ঘস্থায়ী ফল দেয় না, আবার বাস্তব সামর্থ্য ছাড়া ডক্ট্রিনও টিকে থাকে না। ইরানের ক্ষেত্রে এই দুইয়ের সমন্বয় নিয়েই আন্তর্জাতিক বিতর্ক অব্যাহত রয়েছে। সমর্থকদের মতে আত্মসমর্পণহীন নেতৃত্ব এবং শাহাদাতের রাজনৈতিক দর্শন প্রতিরোধকে আরও শক্তিশালী করেছে। সমালোচকদের মতে এই একই দর্শন সংঘাতের দীর্ঘস্থায়ী ঝুঁকিও বাড়িয়ে দিতে পারে। তবে একটি বিষয় অস্বীকার করা কঠিন, ডক্ট্রিনের প্রশ্নে যে বিতর্ক আজ সামনে এসেছে তা কেবল ইরানের জন্য নয়, এটি আধুনিক আন্তর্জাতিক রাজনীতিতে আদর্শ, প্রতিরোধ এবং রাষ্ট্রীয় বৈধতা নিয়ে চলমান বৃহত্তর আলোচনার অংশ।
আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।